ঠিক আছে, আমাদের দই ফুচকা। তার আন্টিরা আমাদের কমেন্ট করে বলছেন যে রোহান তোমার এইচএস রেজাল্ট কেমন হয়েছে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরো একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। রোহন বলেছিল যে মাছের কার্টুন নিয়ে আসবে পদ্ম ফুল করার জন্য, তো এই যে বাজারে গিয়েছিল, মাছ নিয়ে আসলো আর এই যে সাথে কার্টুনটা নিয়ে আসলো। বারান্দার সাইডে রাখি দাও। দিদি আসতেছে শাড়ি নিয়ে। এখন শাড়ি নিয়ে আসতেছে না না না, মুড়ি মুড়ি ওনে নিচে রাখবো, ভিজে যাবে না? রেখে দাও এক সাইডে। ওই গন্ধ পাইছে না মাছের। রাখবো, দুইটা বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ, ওখানে লাগাইতে হবে। তো এই যে পদ্ম ফুলের জায়গা আপাতত ওখানে ও রেখে দিচ্ছে, দেখি যেখানে ভালো লাগবে সেখানে দিব পদ্ম ফুলের জায়গাটা করে। সাথে থাকবে আমাদের একটা সুইমিং পুলের মতো ছোটো করে একটা পুকুর থাকবে। ওই হাঁসগুলো তো আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম, তো সেটাকে কালার করে করবো। সামনে থাকবে পুকুর আর তার সাথে থাকবে পদ্ম ফুল। কালকে আমরা একটু ব্যস্ত থাকবো দেখি, আজকে আমরা এখন করছি। ভিডিওটা একটু ছোট হতে পারে আর কি, জানি না, এডিট করার পরে বোঝা যাবে। কালকে আমাদের আত্মীয় আসবে, কালকে সারাদিনই ব্যস্ত থাকবো। তো কালকে যেহেতু করতে পারবো না, তো ওই ভিডিওটা আজকে হয়তো ভিডিওটার লেন্থটা হয়তো কম হবে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। গ্যাসটাকে অন করে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই বোতলটা দিয়ে না তেলটা একদম কম বেরোয়, যেহেতু বেশি করে তেল লাগবে, তো তেলটা ঢালতে অনেকটা সময় লাগে। এর জন্য কিন্তু আমি 2 হাত দিয়ে করে নিচ্ছি, কারণ তেলটা বের হয় না। আজকে ভাবছি আমরা দই ফুচকা করবো, যেহেতু দই আমি বাড়িতে বানানো হয়ে গেছে। এখন মাঝে মধ্যে ওই দই করি আর কি। ওর বাবা দইটা খেতে ভীষণ ভালোবাসে, মাঝে মধ্যে ওর বাবা দই নিয়ে যায়। আর এদিকে আমাকে রোহন একটু সাহায্য করছে। তো একাই করতে গেলে খুবই ভালো লাগে, কিন্তু একটু সময়টা বেশি লাগবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর আমাদের এদিকে কারেন্টটা প্রচণ্ড ডিস্টার্ব করে। ধনে পাতা তো বাড়ি থেকে নিয়ে এসেছি, তো ওটা আমি ফ্রিজের মধ্যে প্যাকেটিং করে রেখে দিয়েছি, তাহলে এটা মোটামুটি আমরা 10-12 দিন খেতে পারবো। তো এদিকে রোহান ধনে পাতাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। এটা তো কিন্তু বালু একদমই ছিল না, যেহেতু শুকনো ছিল জমিটা। আমরা পনির বাজার থেকে কিনে খাই না, আমি দুধ কিনে নিয়ে এসে বাড়িতে পনির বানিয়ে আমি নিজে রান্না করি। ওটা খেতে বেশ মজা লাগে। আর যেটা আমরা বাজার থেকে নিয়ে আসি সেটা কিন্তু ডুপ্লিকেট থাকে, পনিরটা একটু মানে শক্ত টাইপের হয়। আর যেটা বাড়িতে করি সেটা কিন্তু একদম নরম হয়, সফট হয়, খেতে খুবই ভালো। প্রথমত আমি কিন্তু একটা দিয়ে ট্রাই করলাম যে তেলটা ঠিক মতো গরম হচ্ছে কিনা। তো দেখলাম যে না, তেলটা ঠিক গরম হয়ে গেছে। আর এই কড়ার মধ্যে কিন্তু বোঝা যায় না তেলটা গরম হচ্ছে কি গরম হয়নি, এরকম আর কি। অন্য কড়ার মধ্যে যেমন বোঝা যায়, এই কড়ার মধ্যে একদমই বোঝা যায় না। আলুটাকে সকালবেলায় ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, তো সেটাকে আমি ছুলে একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, তাহলে আলুটা ঠিক থাকবে। সামনেই তো ভর্তি আছে, এর জন্য কাল রাত্রে আমরা অনেক রাত্রে শুয়েছি। আর আজকে সকালবেলা ওই ভয়েসটা দেওয়ার মতন মানে ওই অবস্থায় নেই যে সকালবেলা উঠে ভয়েস দেবো। আমরা ভেবেছি সকালে উঠে ভয়েসটা দিয়ে দেবো, এবার যেহেতু ভয়েসটা দিতে পারছি না, এর জন্য আমি কী করছি, ভিডিওটাতে কিন্তু কোনো ভয়েসটা মানে এক্সট্রা কোনো ভয়েস অ্যাড করা হচ্ছে না, এটাই জাস্ট ভয়েস অ্যাড করা হবে। তো আপনারা একটু ম্যাচকের দিনটা ম্যানেজ করে নিন, এরপরে আমরা চেষ্টা করব সমস্ত কিছু একদম আগের মতো ফিরে আনার। আজকের দিনটাই খালি একটু কষ্ট করুন। আর মা এদিকে ফুচকাগুলোকে এক এক করে ভেজে নেবে। এগুলো তো পাঁপড় একদম দিলেই হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো ফুচকা হচ্ছে। দেখুন কত বড় বড় ফুলে গেছে, একদম ফুলকো লুচির মতো। আর বিশেষত আমাকে এগুলো করতে খুবই ভালো লাগে, ফুলকো লুচি বলুন বা ফুলকো ফুচকা বলুন। আগে তো আমরা বাড়িতেই বানাতাম, তো এখন যেহেতু বাজারে পাওয়া যায় আমাদের এখানে, তো এখন কিন্তু বাড়িতে বানানো হয় না, বাজার থেকে কিনে নিয়ে আসি ফুচকা পাবো, তো সেটাকে বাড়িতে বানাই, তাড়াতাড়ি তাহলে হয়ে যায়, সময়টাও কম লাগে। আর আমাদের এই ঘরে কিন্তু প্রচন্ড গরম, একদম থাকাই যায় না, এত গরম এই ঘরে। শীতকালে বিশেষত ভালো হয়, তখন ঠান্ডা লাগে না, গরম লাগে ঘরে। আর আমার বড় ভাস্তি যা এসেছে,
আগের বার তো খেতে পারেন না। হ্যাঁ, তো এই দই ফুচকা এবার করবো, যেহেতু দইটা আমি বাড়িতে বানাইছি। দইটা কিন্তু খুব ভালো হয়েছে। আর যেদিন আমরা ছন্দাদের সাথে খেয়েছিলাম, তো সেদিন চেষ্টা করেছিলাম দই বানানোর জন্য, কিন্তু দইটা হয়নি একদিনে। আর এখন যেহেতু দইয়ের আমি একটু 1 চামচ মতো রেখে দেই, এখন কিন্তু একদিনে দই হয়ে যায়। দই কোথায় রাখছো? দইটা ওই যখন রাখছি খুব সুন্দর হচ্ছে মিল্কানির মধ্যে। অনেকে দেখি দইয়ের মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো দেয়। এর আগে আমি করেছিলাম না, অল্প একটু মানে টেস্ট করেছিলাম যে দুধের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে রাখলে একদিনের মধ্যে দই হয়ে যায়। দেখুন খুব সুন্দর। মানে এখন বোঝা যাচ্ছে না, তবে মানে একদম থমথমে দই হয়েছে। বাহ, এর জন্য আমি বলি 1 চামচ রেখে দেওয়ার জন্য। এটাই আমি রেখে দেবো। এবার এটা যখন হয়ে যাবে 1 চামচ এখান থেকে রাখবো। আমাদের বলেছিলাম যে আমরা মঞ্চুরিয়ান বানাবো, এখন তো আমাদের এখানে বাঁধাকপি পাওয়াই যায় না, ভুলেই গিয়েছিলাম মঞ্চুরিয়ান বানাতে। দুধ গরম করবেন, দুধ গরম করার পরে পরে কিন্তু দুধটাকে ঢেকে রাখা যাবে না। মিনিমাম 10 থেকে 15 মিনিট দুধটাকে রেখে দিতে হবে, তাহলে দুধের যে একটা সেই শটটা কিন্তু খুব সুন্দর হয়। আর দুধটা যদি গরম করে আমরা ঢেকে দেই, তাহলে শটটা সেভাবে পড়ে না, ফেটে যায়, খেতে অতটা ভালো লাগে না। আর দুধটা আমরা ঠান্ডা করে রাখলে ওই দুধের যে শটটা থাকে সেটা কিন্তু মোটা হয়, শটটা খেতে। আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। এখানে আগের পাতা ধনিয়া ছিল না, পুদিনা পাতা ছিল। তার লঙ্কা, ধনে পাতা, হালকা নুন দিয়েছি। আদা দিলে ভালো হয়, আদা ছিলাম না, এটা দিয়ে হয়ে যাবে। আদা ছিল তো, মানে কতগুলো আদা জানা সেই গরম। তুমি দই খাতে নাও, এগুলো বানাতে থাকে ততক্ষণ। তো আমি দইটা কিন্তু নিজে বানিয়েছি, তো দইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন, বাড়িতে বানানো দই, আর দুধটা এত ভালো ওই ভাইয়ের, খুব সুন্দর দুধটা। বাহ, কি একদম সুন্দর মনে হয়েছে হচ্ছে না? নিজের গরুর দুধ। খুব মিষ্টি সুন্দর। দইগুলো যেরকম হয়। এখন ঝোলটা ঢেলে দাও, বেশি তো লাগবে না। ভিতরটা দেখুন একদম, না কি সুন্দর হয়েছে পুরোটাই। মা জল নেই, হ্যাঁ, একদম খুব ভালো। আর একটু দাও। দারুণ হয়েছে। একটা ইয়ে কেটে কাটো। আমি কিন্তু দই বানাইনি এর আগে কোনোদিনও। আমি মাকে বললাম এটা 1 চামচ first time। দিয়ে দাও, তাহলে সুবিধা হবে করতে। তো সেদিন বানিয়েছিলাম, ওর বাবাকে দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে তুমি যদি দুধ ঢেলে দাও আজকে, কালকে দেখবে ভর্তি হয়ে যাবে। আরো দাও একটু, দইটা কিন্তু হালকা। দারুণ হয়েছে। কারণ এই দইটাই তো মেন টেস্ট। ব্যাস, দইটার জন্য ফুচকাটা খেতে ভালো লাগে, কিন্তু সেদিন দই ছিল না বা ভালো লাগে না। যতই মশলা দেন না কোনো, দইটার একদম স্বাদই আলাদা। মানে দইটা ভালো লাগে। আর কি জানো? ঝোলটা একটু বেশি হয়ে গেছে। তেঁতুলের এটা দেওয়া যাবে না। এখন চলুন, সব জিনিস তো আগের থেকেই করার ছিল। আর তেঁতুলের যে মিষ্টির শিরাটা, সেটা তো আমি আগেই বানিয়ে রেখেছি। আপনাদের বলেছিলাম যে যেদিন ইচ্ছা করবে সেদিন বানিয়ে ফেলতে পারবো। তো এর জন্যই কিন্তু আমি ওই তেঁতুল জলটা আর নতুন করে বানাইনি। আর টক জল তো আজকে করবোই না, কারণ যেহেতু এটা দই ফুচকা, এখানে ওই ভুজিয়া হলে বা ধরুন এখানে যদি শশা থাকতো তাহলে ভালো হতো। তবে আফসোস আজকে এগুলো কিছুই ছিল না, ধনে পাতাটাই খালে ছিল। যেটা জিনিস মানে দরকার সেই জিনিসটা নেই আর কি আজকে। তবু টেস্ট হয়েছিল। তো আমি এখানে কী করলাম, আলুটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো আমি আর মা কী করছি এখন, আর এই আলুগুলোকে মানে আলুটার যে আমি সিদ্ধটা, সেটাকে এখন ওই ফুচকার মধ্যে ভরে দিচ্ছি। এই ফুচকাগুলো কিন্তু দেখা যাচ্ছে এইটুকু মা, আর হচ্ছে ভিতর থেকে কিন্তু অনেকগুলো জিনিস দিয়েছি, তো খেলে পেট ভরে যায়। তবে কি আর, ফুচকা যাদের প্রিয় তাদের তো কিছুই না, এটা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আর বাঁ দিকে ডাইনিং আর চেয়ার টেবিলগুলোকে বের করে দিচ্ছে। তো মা এখন আসলো, তো বলে আমিও সাহায্য করি। তো ওই মিষ্টি তেঁতুলটার কী হয়েছে, ওই শিরাটা কম হয়ে গেছে। শুধুমাত্র তেঁতুলের যে বীজটা, এটার পরিমাণটাই বেশি। বা তেঁতুলের বীজটা কী করে দিই, তো তারপরে কী করলাম, একদম ওখান থেকে নিংড়ে নিয়ে আমরা একদম ওই সসটা ঢেলে দিয়েছি। ওটার তো মেন টেস্ট। তারপরে এখানে দিলাম ওই সসটা কিন্তু অতটা ভালো না। আমরা আগে যেটা খেতাম ওটা তো বেলপুরির সসটা ছিল, একটু গার্লিক ফ্লেভারের, কিন্তু এটা নর্মাল সসটা, এই জন্য টেস্টটা কম। আর এখন দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, আর উপর থেকে দিয়ে দিয়েছি আমি তারপরে ওই বিট নুনটা। তো কীরকম হয়েছে আপনারা বলবেন অবশ্যই। এটাকে সাজানোর পরে আপনাদের দেখাচ্ছি কীরকম লাগছে। তো চলুন, ঠিক আছে, আমাদের দই ফুচকা কার কার লোভ লাগছে বলবেন। ফুচকা বানানো কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। আর আপনাদের সাথে দেখা পালা, আপনাদের তো দিতে পারছি না। তো আপনাদের কাদের কাদের লোভ লাগছে দই ফুচকা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমরা এতগুলো কেন ভেজে নিয়েছি, আমার বড় মিস্ত্রি যারা ওরা এসেছে, তো ওদেরকে কিছু দিব, আর আমরা খেয়ে টেস্ট করে বলবো আপনাদের কীরকম হয়েছে। আমরা এসেছি রাস্তার এই সাইডটাতে আর উত্তর দিতে।
বাবা আজকে ছুটি নিয়েছে, তো বাবা ওই ঘরে টুকিটাকি কাজ করছে। তো বাবা কাজ করা মানে এই তো বুঝতে পারছেন ওখানে একটু আওয়াজ হবে, তো ওর জন্য আমরা ডিস্টার্ব করলাম না, এখানে চলে আসছি সরাসরি এই কাকুদের এখানে। ফ্যান ক্যামেরাটাকে সেট করি, তো যতটা এক্সপেক্ট করেছি ততটা আসেনি দেখে, আর আপনাদের ওই রেজাল্টের সময় কীভাবে দেখেছি সেই সময়টা তুলে ধরা বা ধরুন কীরকম রেজাল্ট হয়েছে সেটা আর বলিনি, আমি ইগনোর করে গেছি। এক দুজন আন্টি যারা রেগুলার ভিউয়ার তাদেরকে আমি জানিয়েছিলাম কত পেয়েছি, কত পার্সেন্টেজ পেয়েছি। আর এবার আমরা ভাবছি আপনারা তো আমাদের পরিবারের সদস্য, সবটাই আপনাদের জানা দরকার। এবার ভালো হোক বা মন্দ হোক, আমি আমার যতটুকু সম্ভব আমি দিয়েছি আমার, তো সেই জায়গায় রেজাল্টটা আসেনি সেভাবে, তো কিছু করার নেই। মানে আমি যখন তো গাড়ি যাচ্ছিলো দেখি আর মানে বারবার বন্ধ করছি, গাড়ি যাচ্ছে। তো কী হয়েছে আমাদের ফোর্থ সেমিস্টার, মানে আমার কাছে বায়োলজিটা যেটা কি মানে নর্মাল সাবজেক্ট এবং সবারই পছন্দের সাবজেক্ট, সেই সাবজেক্টটাতে মানুষ হচ্ছে নাম্বারটা মানে স্কোরিং সাবজেক্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয়েছিল যে টাফ হয়েছিল একটু, মানে একদম থিওরি একদম ভিতর থেকে এসেছে। আমরা তো নর্মালি বায়োলজি জানি যে উপর দিয়ে পড়লে হয়ে যায়, গত প্রশ্ন দেখেছি ভেবেছি এরকমই আসবে, এরকমই পড়েছিলাম, কিন্তু একদম ভিতর থেকে এসেছে। তো সেক্ষেত্রে প্রিপারেশন যেহেতু কম ছিল, ফল্ট অবশ্যই আমারই, কারণ ওটাতে একদম বেস থেকে পড়া উচিত ছিল, ওটা গেল। আর কেমিস্ট্রিটা মোটামুটি ছিল, কিন্তু যেগুলো আর কি নর্মাল প্রশ্ন সেগুলো আর কি গুলিয়ে ফেলেছিলাম। তো এখন এটা গেল হচ্ছে ফোর্থ সেমিস্টারের মানে দিকটা। এবার থার্ড সেমিস্টারে কী হয়েছিল, আমি যেটা হচ্ছে এক্সাম দিয়ে এসেছি, আমি বাংলায় জানতাম যে আমার হচ্ছে 30, যেহেতু 40তে এক্সাম 36-7 আসবে, আর যেটা বায়োলজি সেটা 35 হয়তো, সেটা 30 কাছাকাছি তো ক্রস করবি। এবার সেখান ক্ষেত্রে যেহেতু এমসিকিউ, তো আমরা কিন্তু জানি অনেকটা যে আমাদের কত মার্কস আসতে চলেছে। থিওরিটা যেটা আমরা রিটেন হয় সেটা আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে বাংলাতে অনেকটা কম এসেছে, এবারও কম এসেছে। এবারটা মানলাম কারণ রিটেন সবারই পছন্দ, একজন একই রকম। যদি সিনিয়র যে টিচার তিনি যদি দেখে থাকেন তাহলে নাম্বারটা একটু স্বাভাবিক কমই দিবে। তবে আগের সেটা তো আমি একদম শিওর ছিলাম যে কত পাবো না পাবো, সেখানে কম এসেছে। সেখানে পিপিআর পিপিএস বলুন কিছু কোনোটারই ব্যবস্থা ছিল না, সেই ক্ষেত্রে আর নাম্বারটা যেটা তখন তোলার যে আমাদের একটা মানে সুযোগ ছিল যে ওএমআর শিটে আমরা নাম্বারটাকে তুলতে পারবো, সেটা আর করতে পারিনি। তো যাই হোক, এখন বলি কত পার্সেন্টেজ এসেছে। আমি ভেবেছি যেহেতু টাফ হয়েছে আমার দিক দিয়ে আর কি, আমি যতটা মানে দরকার ততটা দিতে পারিনি। আমি জানি যে 80% থাকবে আর কি, আশা করেছি। তো সেক্ষেত্রে এসেছে 75%। তো যেহেতু অনেকটাই কম, 400 যেহেতু নিচে এসেছে, 400 কোটা থাকলে কি নাম্বারটা একটু ভালো লাগে দেখতে, তো ওর জন্য দেখাতাম। যেহেতু কম এসেছে এর জন্য আর দেখালাম না। তো ওইটাই ছিল আমার রেজাল্ট। আর এখন আপনারা বলছেন যে এরপরে তুমি কি করবে। আর তো প্রথমে ভেবেছিলাম যে নিট দিব ড্রপ আর দেবো না, ভাবছি এক কলেজে অ্যাডমিশন হয়ে সাথে সাথে করবো। এবার দেখা যাক কী হয়, কারণ ইয়ারটাকে নষ্ট করতে চাচ্ছি না। তো এটাই আর কি জানানোর ছিল, তো বলে দাও আজকে শেষ। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, আমাদের মানে আমার বলতে হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।